জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। চট্টগ্রামে বললেন প্রধানমন্ত্রী, বললেন সংকট সমাধানে সংসদে তুলে ধরা হবে 10 বছরের প্রস্তাবনা। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এলডিপি সভাপতি অলি আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা 11 দলের। সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে আগে কাজ করতে দেওয়ার আহ্বান। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বেড়েছে আরও, মনে করেন বিশ্লেষকরা। সরকার প্রধানের সাক্ষাৎ হলেই খুলবে সব সংকটের জট, আশা হাই কমিশনারের। বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। মানি লন্ডারিং এ জড়িত আরও 42 প্রতিষ্ঠান শনাক্ত। অর্থ ফেরতে কাজ করছে 8 বিদেশি প্রতিষ্ঠান। শাস্তি নিশ্চিত করা হবে পাচারকারীদের। আলোচিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে আটক খলনায়ক ডন, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। টোল বসাবে না তেহরান, নিশ্চয়তা পাওয়ার দাবি জেডি ভ্যান্সের। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, শুরুতেই যাচ্ছি চট্টগ্রামের হাটহাজারীতে। সেখানে সমাবেশে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই বক্তব্যে। 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়। আমরা জানি গ্রামের মানুষ, উপজেলার মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে সেই হসপিটালকে আমরা 101-50 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব, যাতে দেশের মানুষ স্বাস্থ্যসেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেবো সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে।
কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার, কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে, সেটি দেশি হোক বিদেশি হোক, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে এবং যদি দেশে শিল্প কারখানা গড়ে ওঠে, ব্যবসা সম্প্রসারিত হয়, তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আমার দেশের নারীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, ফলে দেশের মানুষের আয় উন্নতি বাড়বে, দেশের মানুষের ভাগ্যের চাকা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপর তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদে আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ গ্যাস সবকিছু থাকবে। কিন্তু মানুষ দর্শক, চট্টগ্রামের হাটহাজারীতে সমাবেশে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেই বক্তব্যে। জ্বালানি সংকট মোকাবেলায় 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব আকারে তা জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকেও প্রস্তাবনা দিতে বলেছেন সরকার প্রধান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শন শেষে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্ত না হয়ে দেশের আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটালেও মুখ ফিরিয়ে নেবে বিনিয়োগকারীরা। পাহাড় আর সমুদ্রের মোহনায় জেগে ওঠা জনপদ বাঁশখালী। সম্ভাবনাময় এই উপজেলায় লেগে থাকে প্রাকৃতিক দুর্যোগ। মাত্র কয়েক সপ্তাহ আগেও পানির নিচে তলিয়েছিল পুরো বাঁশখালী। এতে কেবল সম্পদেরই ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণ হারায় 2 শিশু, আহত অনেকে। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে এসেই বাঁশখালীতে যান তারেক রহমান। ঘুরে দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহারছড়া, উদ্বোধন করেন 100 পরিবারের জন্য তৈরি করা নতুন ঘর হস্তান্তর কর্মসূচি। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বাহারছড়া সমুদ্র সৈকতে আয়োজিত সভায়। তারেক রহমানকে দেখে তীব্র দাবদাহে নাকাল অপেক্ষারত হাজারো মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ভুক্তভোগীদের হাতে অনুদান ও ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বক্তব্যে তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। বলেন, দেশের উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলার বিকল্প নেই। দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা যখন বিনিয়োগ করবে তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না? এই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জ্বালানি সংকট সমাধানে জনগণের কাছে সময় চান সরকার প্রধান। বলেন, মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশ এগিয়ে নিবে নাকি বিশৃঙ্খলা তৈরিকারীদের সাথে থাকবে।
জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বন্যার পানি সরে গেলেও রেখে গেছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। তাই শুধু এই পুনর্বাসন কিংবা ত্রাণ সহায়তা নয়, বরং এই অঞ্চলে মানুষকে বন্যামুক্ত রাখতে দরকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। এমনটাই দাবি সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রমও পরিদর্শন করেন সরকার প্রধান। কর্মকর্তাদের সাথে বৈঠক করে দিক নির্দেশনা দেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে দলের তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির তফসিল অনুযায়ী 13 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 16 আগস্ট পর্যন্ত। 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে ইসি সচিব জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিএনপির প্রতিনিধি দল দুজন আসছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আমাদের পরবর্তী নির্বাচন যেটা আমাদের স্থানীয় সরকার, আপাতত এটাই নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হওয়ার কথা থাকলেও বিএনপি কোনো উদ্যোগ নেয়নি। এ সময় জামায়াতের আমির বলেন সর্বসম্মতিক্রমে যোগ্য প্রার্থী হিসেবে অলি আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন অলি আহমদ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে রোববার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠক শেষে 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন জুলাই সনদ ও সংবিধান সংস্কারে বিএনপি অনীহা দেখিয়ে আগের সরকারের পথেই হাঁটছে। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন প্রেসিডেন্ট পদের জন্য 11 দল যোগ্য একজন প্রার্থী চূড়ান্ত করেছে। জাতি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে।
তো ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। এ সময় অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না, ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আগামী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আর 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দিয়ে 23তম প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অসহযোগিতা না করে বিরোধী দলের উচিত জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে কাজ করতে দেয়ার। একই অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল 36 দিনের নয়, 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল। মানব সেবার জন্য সেই সেবা আমরা থামিয়ে যাইনি। রাজধানীর বিএমইউতে ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভা। চিকিৎসক যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে ভালো জায়গা প্রোভাইড করে। চিকিৎসকরা স্মরণ করেন অভ্যুত্থানের সময়কার ভয়াবহ স্মৃতি, তুলে ধরেন নিপীড়নের মুখেও জুলাই আহতদের পাশে দাঁড়ানোর গল্প। ছাত্র জনতা, মা, অনেক আহত বাবা, অনেক গুলিবিদ্ধ বাবা এসেছে, অনেক মা এসেছে, অনেক সাধারণ পথচারী এসেছে যাদের আমরা ট্রিটমেন্ট করেছি, এবং সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে। তুমি ভালো একজন ডাক্তার হও, যাতে বাংলাদেশে হাতে গোনা ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার হও। সে বললো যে আচ্ছা ঠিক আছে দেখি। তো বাংলাদেশে সে একজনই ডাক্তার হয়েছেন, হাতে গোনা 1 নম্বর ডাক্তার হয়েছেন, শহীদ ডাক্তার সজীব, কিন্তু জীবিত না, মৃত্যু। যারা প্রকৃত গণতান্ত্রিক যোদ্ধা ছিলেন, যারা ওই সময় ফ্যাসিস্টিজমে কষ্ট করেছেন, তারা কিন্তু এখনো সঠিকভাবে তাদের মূল্যায়নটি পান না। প্রধান বক্তা পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বাড়াবাড়ি করছে একটি দল। বর্তমান সরকার প্রত্যেক জুলাই যোদ্ধার স্বীকৃতি নিশ্চিত করবে। আমরা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেক বেশি প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আমরা একটা জিনিস বলতে পারি, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করছেন না। জুলাইয়ের কৃতিত্ব, জুলাই যে জনগণের, এইটা সরকারের নীতি ঘোষণা করেছেন। বরং আমাদের কর্তব্য হচ্ছে জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ক্ষমতার লোভে রাষ্ট্রীয় আয়োজনেও দেশের ভাবমূর্তি নষ্ট করছে বিরোধীরা। 19% ভোট নিয়ে বড়াই করেন, 51% ভোট আমরা দিয়েছি গণভোটে, এবং যেদিন সরকার গঠিত হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়ে গেছে। আপনারা যতই অসহযোগিতা করুন, আমরা জনগণের সহযোগিতা পাবো। আপনারা জনগণ থেকে দূরে সরে যাবেন। এদিকে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বেসরকারি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধী দল দুর্ভাগ্যবশত আবার শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। জাহাজের পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। এসব সমস্যা সমাধান করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের ভাষায় কথা বলি। তানজিম শাফিন, যমুনা নিউজ। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরা। তবে দিল্লি গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সমস্যার সমাধান আর দণ্ডিতদের ফিরিয়ে দিলে সংকটের দ্রুত সমাধান হবে বলে আশাবাদী তারা। সেই সাথে প্রধানমন্ত্রী দিল্লি সফর করলেই অনেক কিছু সহজ হতে পারে বলে ধারণা তাদের। আর তারেক রহমান, নরেন্দ্র মোদী বসলে সব সমস্যার সমাধানেরই পথ খুলবে বলে আশাবাদী ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ হওয়ার কথা।
ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চূড়ান্ত টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। নির্বাচিত সরকার আসলে সেই সম্পর্ক স্বাভাবিক হবে এমন কথা বলে আসছিল ভারত সরকার। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথে প্রতিনিধি পাঠানোর পর সেই ধারণা পোক্ত হয় আরও। আগে থেকে ঢাকার অনুরোধের পরও গেল 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে দেওয়ার পর নতুন করে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। বিশ্লেষকরাও বলছেন আস্থার সংকটই বাংলাদেশ ভারত সম্পর্ক ঘোলাটে করেছে, তা আরও বাড়িয়েছে দিল্লিতে 5 আগস্টের অনুষ্ঠান। যদি বাংলাদেশ সরকার মনে করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচারের পেছনে ভারতের কোনো না কোনো রূপ ইন্ধন ছিল, তাহলে ঘটনাটা একরকম ঘটবে, অর্থাৎ টানাপোড়েনটা দীর্ঘায়িত হবে। ভারত সরকার যদিও হয়তো উদ্যোগ নিলে এটা থামানো যেত, কিন্তু সেইটুকু উদ্যোগ নেয়নি বা অবহেলা হয়তো করেছে অথবা বিষয়টাকে ওভারলুক করেছে। বাংলাদেশের গভর্নমেন্টের ব্যাপারে কিছু বলছেন, নিজের আসার কথা সেটা অন্য ব্যাপার, কিন্তু যে কথাগুলো বলছে নিশ্চয়ই সেগুলো তাদের ভালো লাগে না সেটা, আর সেটা নিয়ে তাদের একটা রাগ বলুন বা কোনো কনসার্ন বলুন সেটা থাকতেই পারে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ হওয়ার কথা। বিশ্লেষকরা বলছেন আস্থার সংকট কাটাতে পারে অমীমাংসিত ইস্যুর গ্রহণযোগ্য সমাধান আর তারেক রহমানের দিল্লি সফর। বাংলাদেশের তরফ থেকে এখন মাননীয় প্রধানমন্ত্রী কোন শর্তে বা কোন সময়টায় সফর করতে চান, এইগুলোর উপর কিছুটা নির্ভর করে যদি ভারতের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ভারতকে এই তথ্যগুলো জানানো হয়, তাহলে আমি মনে করি সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে আমরা যেতে পারি। সেটা যত তাড়াতাড়ি করা যাবে, যদি লং টার্ম শিডিউল নাও সই করা যায়, যদি একটা শর্ট টার্ম ইন্টারিম কিছু সই করা যায়, সেটাতে বাংলাদেশ একটা কিছুটা আশ্বাস পাবে। পানির ব্যাপারে যদি বায়োল্যাটারাল কোনো ডিসকাশন ডায়ালগ এগিয়ে যায় আর একটা কোনো পজিটিভ আউটকাম হয়, তাহলে নিশ্চয়ই একটা কনভে করবে বাংলাদেশকে যে ইন্ডিয়ার পজিটিভ ইন্টেনশন। এদিকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলছেন সম্পর্কে নেতিবাচক কিছু নেই, দুদেশের মানুষই পারস্পরিক সম্মান ও মর্যাদার আচরণ চাই উল্লেখ করে শীর্ষ নেতাদের বৈঠকের ব্যাপারে আশাবাদ জানান তিনি। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. বাংলাদেশ and ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। এর আগে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন করেন হাইকমিশনার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও 6 জন। এর মধ্যে সিলেটেই প্রাণ গেছে 3 জনের। এ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125 জনে। নতুন করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 91 জন রোগী, মোট চিকিৎসাধীন 271 জন। ছোঁয়াচে রোগটিতে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার আহ্বান চিকিৎসকদের। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন তিনি। পরে সদর হাসপাতাল পরিদর্শনের সময় সিভিল সার্জনকে আপাতত ক্ষমা করার কথাও জানিয়েছেন মন্ত্রী। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। চাঁদপুরের হাইমচরের লাখো মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা। শয্যা সংকটে বারান্দাতেও ঠাঁই নিতে হয় রোগীদের। 31 শয্যার হাসপাতালটিকে 50 শয্যায় উন্নীত করতে 2019 সালে প্রকল্প হাতে নেয় সরকার, কিন্তু দফায় দফায় সময় বাড়ানো হলেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণের কাজ। চিকিৎসক সহ অন্যান্য জনবল সংকটের পাশাপাশি হাসপাতালটিতে রোগ নির্ণয় পরীক্ষার ব্যবস্থা নেই বললেই চলে। নোংরা পরিবেশ আর বিনামূল্যের ওষুধ ঠিকমতো না পাওয়ারও অভিযোগ রোগীদের। ওখানে একটা ভবন করে ধুয়ে দিয়েছে, আজকে ভবনটা পরে হয়েছে, ভবনটা করে না, এই যে বাইরে রুগী নিয়ে মানুষ সিট নিয়ে শুয়ে রয়েছে, তো অনেক কষ্টে আছি আমরা। এই জায়গায় আবর্জনা পরিষ্কার নাই, গন্ধ গয়,
এরপরে এটা দিয়ে পানি পরে বাথরুমে যাওয়ার জন্য বাথরুমে সমস্যা, গেট ভাঙা, আবার ছাদের টিন ভাঙা। টেস্ট গুলো আমাদের বাইরে থেকে করতে হয়, ওইদিকে আমাদের অনেক টাকাই খরচ হয়ে যায়। ছেলে মেয়ে উভয় কিভাবে থাকে এখানে, তাদের ওয়ার্ড গুলো আলাদা হওয়া উচিত। রোববার সকালে আকস্মিক হাসপাতালটিতে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। নানা অব্যবস্থাপনা এবং জলাতঙ্কের টিকা না থাকার কথা জেনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ক্ষুব্ধ হয়ে সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশও দেন মন্ত্রী। সিভিল সার্জন চাঁদপুরকে একেবারে উত্তরবঙ্গের দিকে দেবেন আর অন্য একজন সিভিল সার্জন দেবেন। এখন নোট করে আমাকে জানাবেন 1 ঘন্টা পরে কি কতটুকু করেছেন। এখানে আমার 1 মাস যাবত র্যাবিস ইনজেকশন নাই, NSI নাই, 1GG নাই, 1GM নাই। ওকে উদ্যোগ করে দেন ওইদিকে ঢাকার পশ্চিমে দেবেন। হ্যাঁ, চাকরির মজাটা বুঝে আসবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যত তাড়াতাড়ি পারি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, আমাদের ওই বিল্ডিংয়ের কাজটা শেষ হবে, নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে জয়েন হয়ে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, যেটার মধ্যে নতুন প্যাথোলজি দেবো আমরা, অত্যাধুনিক প্যাথোলজি থাকবে, লিভার রুম থাকবে মানুষের জন্য, তারপর আপনার থাকবে ওই যে ফিজিওথেরাপি সেন্টার। পরে চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। এ সময় সিভিল সার্জনকে আপাতত ক্ষমা করার কথাও বলেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তার মানে আপনাকে জানায় নাই, অথবা আপনি যেন আমাকে না বলেছেন, আমি এবারে মতো মাফ করে দিলাম। আমি কিন্তু আবার আসবো, আপনি কতটুকু উন্নতি করেছেন দেখার জন্য। হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবা বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ হাসান, যমুনা নিউজ। জুলাই আন্দোলনকারীদের দমনে 16ই জুলাই ফোন করে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, এই নির্দেশনা অনুমোদন দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত একটি ফোনালাপ দাখিল করেছেন তারা। এদিকে টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমতিতে 16 জুলাই প্রথমে 59টি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো ইন্টারনেট বন্ধ করা হয়। এখানে 3টি জিনিস দেখিয়েছি। একটি হলো যে নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনায়েদ আহমেদ পলক। প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পরই চট্টগ্রামে গুলি করে ওয়াসিম সহ 3 ছাত্র জনতাকে হত্যা করা হয়। আন্দোলন দমাতে মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি করার পাশাপাশি যুবলীগকে দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে হামলা এবং টাকার ছড়াছড়ির নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সিআইডির ফরেনসিক টেস্টের ল্যাবরেটরিতে এটা প্রমাণিত যে এটা তাদের ফরেনসিক ভয়েস। সিআইডি এটি ব্যাট বক্স নামে একটা ফরেনসিক ল্যাবরেটরি টেস্ট তারা করেছে, যেটা পৃথিবীর 90টির মতো দেশে এই ধরনের টেস্ট করা হয়। এদিন টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। অন্যদিকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টানা প্রায় 40 ঘন্টা দুর্ভোগের পর ইতালির রোমে আটকে পড়া বিমান যাত্রীরা ঢাকায় পৌঁছেছেন। রোববার দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান কর্মকর্তাদের চরম অবহেলা আর অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন তারা। নিম্নমানের খাবার পরিবেশনের পাশাপাশি দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে ভুক্তভোগীদের বর্ণনায়। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তহিন। কানাডা টরন্টো থেকে 259 যাত্রী এবং 13 জন ক্রু নিয়ে ড্রিমলাইনার উড়োজাহাজটি রওনা দিয়েছিল স্থানীয় সময় বিকেল 5:18 ঢাকায় অবতরণ করল রোববার বেলা 12:30টায়। দেশের মাটিতে নামতে পেরে কিছুটা স্বস্তি ফিরলেও রোম বিমানবন্দরের দুর্ভোগের কথা ভুলতে পারছেন না কেউ। বাসা থেকে প্রায় বৃহস্পতিবার 6টা বাজে রওনা দিয়েছি, সকাল 6টা বাজে, কিন্তু আজকে রবিবার
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শেভ হয়ে বাসা থেকে ক্লিন শেভ হয়ে বের হয়েছি, আজকে দাড়ি হয়ে গেছে। আমি আমার লাগেজ রেখে বাথরুমেও যেতে পারছিলাম, কারণ আমি কেমনে কার কাছে লাগেজ রেখে যাব? কোনো বিমানের স্টাফও নেই যার কাছে আমি রেখে যেতে পারবো। টরন্টো থেকে ওড়ার 8 ঘন্টা পর তেল নেয়ার জন্য রোমে নিয়মিত যাত্রাবিরতির সময় থেকেই যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়। মেরামতের চেষ্টা করতে গিয়ে 7 ঘন্টারও বেশি সময় বিমানের ভেতরে আটকে থাকতে হয় যাত্রীদের। 3 ঘন্টা পরে আমরা জানতে পারি যে এটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এই সময় খাবার দিয়েছে, এইগুলো খাওয়ার মতো আমরা খাই না এগুলো। বাংলাদেশ বিমান সম্পর্কে আপনারা এত কষ্ট করে নিউজ করে কি করবেন? বহুত নিউজ হয়ে গেছে এই পর্যন্ত 55 বছর বয়সে। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন বাংলাদেশি পাসপোর্টধারী 170 জন। ইউরোপ ও কানাডিয়ান পাসপোর্টধারীদের মতো হোটেলে যাওয়ার সুযোগ হয়নি তাদের। নারী শিশু সহ সবাইকে টার্মিনাল লাউঞ্জে কাটাতে হয় পুরো সময়। অন্য দেশের পাসপোর্টধারীদের ইউএস এর কিংবা কানাডার ওদের হচ্ছে গিয়ে জেডব্লিউ মেরিয়ট মানে 7 স্টার 5 স্টার মানের হোটেল দিচ্ছে, আর আমরা এখানে চেয়ারে বসে রাত কাটাচ্ছি। বাংলাদেশ এম্বাসির যে প্রতিনিধি আমাদের কাছে গিয়েছিলেন, তিনিও তার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমাদের জন্য উনি অনারেবল ভিসার ব্যবস্থাটা করতে পারে নাই। খাওয়া দাওয়ার কষ্ট ছিল, তবে আলহামদুলিল্লাহ দেরি করে হলেও বাংলাদেশ বিমান আসছে। শনিবার ঢাকা থেকে খুচরা যন্ত্রাংশ সহ বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়। ইমিগ্রেশন সমস্যার কারণে তাদেরকে কোনো এয়ারপোর্ট হোটেলও দেওয়া হয়নি, সুতরাং ট্রানজিট লাউঞ্জে তাদেরকে ট্রানজিট লাউঞ্জ খুব রেস্ট্রিক্টেড আপনারা জানেন, কিন্তু এছাড়া ইটালিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে দেয়নি। এদিকে রোমে ড্রিমলাইনার গ্রাউন্ডেড হওয়ার ঘটনা এবং উড়োজাহাজ স্বল্পতার কারণে মধ্যপ্রাচ্যের মদিনা সহ অন্যান্য রুটে ফ্লাইট শিডিউল পরিবর্তন করতে হচ্ছে বিমানকে। এতেও বিপাকে পড়েছেন যাত্রীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। অর্থপাচারে জড়িত আরও 42টি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এসব প্রতিষ্ঠানের পাচার করা অর্থ ফেরাতে কাজ করছে 8টি বিদেশি আইনি প্রতিষ্ঠান। বিকেলে অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বৈঠক শেষে প্রধান নির্বাহীরা বলেন, পাচার করা সম্পদ শনাক্ত, জব্দ এবং ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করবে ব্যাংকগুলো। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার করা হয়েছে বিদেশে। ধারণা করা হয় শুধু ব্যাংকিং ব্যবস্থা থেকেই পাচার হয়েছে অন্তত $20 বিলিয়ন। হাসিনা সরকারের পতনের পর পাচার করা অর্থ উদ্ধারে তৎপর হয় সরকার। গঠন করা হয় বিশেষ টাস্কফোর্স। প্রথম দফায় তালিকায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পরিবার সহ 11 শিল্প গ্রুপের পর আরও 42 প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে BFIU, যাদের প্রত্যেকের খেলাপি ঋণের পরিমাণ 200 কোটি টাকার উপরে। বিদেশে এসব প্রতিষ্ঠানের সম্পদ অনুসন্ধানে কাজ করছে 8টি আইনি প্রতিষ্ঠান। অগ্রগতি জানতে রোববার বিকেলে ব্যাংক নির্বাহীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ব্যাপারে আমাদের তো একটা স্টেপ নিতে হবে, যেগুলো সামনে যাতে এরকম কোনো না ঘটে। উদ্দেশ্য একটা হচ্ছে কি আনা যাবে সেটা তো পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট যারা নিয়েছেন তারা যেন পানিশড হয়। অ্যাসেট যেগুলো বিল্ড আপ করেছে বা বানিয়েছে সেগুলো যাতে ফ্রোজেন করা যায়, এটা হচ্ছে এই মিটিংটার আমাদের উদ্দেশ্য, যাতে করে আগামীতে কেউ যেন আবার ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড আপ করি, সেই সুযোগ আমাকে দিতে চাচ্ছি না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাচার করা এসব সম্পদ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই সহ বিশ্বের অন্তত 12টি দেশে থাকতে পারে। মুখপাত্র বলেন, এসব দেশের প্রচলিত আইন মেনে অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে ব্যাংকগুলো। প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য। এই ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশে যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, সে সকল দেশের প্রচলিত আইন মেনে কিভাবে আইনি প্রক্রিয়ায় সেগুলো দেশে ফিরিয়ে আনা যায় তার সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যাংকাররা জানান, বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলোকে অগ্রিম কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, অর্থ উদ্ধারে সক্ষম হলে পাবে কমিশন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার।
জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। সকালে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এমনটি জানিয়েছেন তিনি। বলেছেন, নারীদের সমতা নিশ্চিত ও নেতৃত্ব বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষায়ও নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। নতুন করে স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, জুলাই সনদে নারীদের সংসদীয় আসনের 10% কোটা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, যা প্রতি 5 বছর অন্তর আরও বাড়ানো হবে। জানান, পরিকল্পনা মন্ত্রণালয় নারীদের সমতার কথা বিবেচনায় রেখেই সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। I share the message close to my heart. Every child deserves a safe, caring and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead. চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। গ্রেফতার করা হয়েছে খলনায়ক ডনকে। ভোরে উমরা হজ করতে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে সিআইডি তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে ডনকে পাঠানো হয়েছে কারাগারে। চিত্রনায়ক সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? রহস্যের জট খোলেনি 3 দশকেও। অবশেষে গত বছর সালমান শাহ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন আদালত। এর প্রেক্ষিতে 2025 সালের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর পরিবার। আসামি করা হয় সালমান শাহর স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ 11 জনকে। মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন ডন। রোববার ভোরে ওমরা হজ করতে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়, তুলে দেয় মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে। সিআইডির তদন্ত কর্মকর্তা দুপুরে ডনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং আপনি সিআইডি গ্রেপ্তার করতে রিমান্ড নিতে পারবে, যে কোনো সময় নিতে পারবে। হয়তো আজকে নামার চিন্তা নাই, কিন্তু পরবর্তীতে সিআইডি তাকে রিমান্ডে নিতে পারে। এদিকে সিআইডির অধীনে চলছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত কার্যক্রম। তবে এরই মধ্যে 8 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। সবশেষ আগামী 30 আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পল্টনের ইনডোর স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের 5 দিনের মাথায় সংস্কারের নির্দেশ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কমলাপুর স্টেডিয়ামের ছাদে অবৈধ উচ্ছেদের নির্দেশের 5 মাস পেরোলেও এখনও সেগুলো রয়ে গেছে বহাল তবিয়তে। সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেডিয়াম প্রশাসককে। শুধু তাই নয়, বরাদ্দ বাতিল করা হচ্ছে বাইরের দোকানগুলোরও। 2 ঘন্টা খেলার জায়গায় মনে হয় আমরা 15 মিনিটেই টায়ার্ড হয়ে যাচ্ছি। বারবার পানি খেয়ে আমি কিভাবেই বা খেলবো? এত পানি খেলে কিন্তু মুভও করা যায় না সহজে। প্রেশার কুকারেও তো আমার মনে হয় আমাদের সিচুয়েশন থেকে বেটার আছে, কারণ ওইখানে একটা সিটি দিলে হাওয়াটা পাস হতে পারে, আমাদের এখানে পাস হওয়ার কিছু নাই। পল্টনের ইনডোর স্টেডিয়ামের ফ্লোর জায়গায় জায়গায় ভাঙা। প্রায় বছর খানেক ধরে এসি বিকল, শ্বাস প্রশ্বাস নেয়াই দুষ্কর। যা নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদনের 5 দিনের মাথায় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেল সংস্কারের নির্দেশ। অলরেডি এটার ব্যবস্থার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেটা খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ কাজ শুরু হবে সেখানে। চলতি বছর ফেব্রুয়ারির শেষে কমলাপুর স্টেডিয়ামের নানা অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। 1 মার্চ স্টেডিয়াম পরিদর্শন করে ছাদে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সার্বিক পরিস্থিতি খেলার উপযোগী করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হবে তাদেরকে ভালো করে ব্রিফ করে দেওয়া হবে। পাশাপাশি এখানে জনবল বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। 5 মাস পেরোলেও মন্ত্রীর নির্দেশ মানা হয়নি। রবিবার সরেজমিনে স্টেডিয়াম পরিদর্শন করলেন আমিনুল হক নিজেই। ফ্লাড লাইটের যন্ত্রাংশ চুরি হয়েছিল আগেই। এবার স্টেডিয়ামের প্রেস বক্স, ড্রেসিং রুমে গেল কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই। এরই মাঝে চলছে খেলা।
5 মাস আগে এই স্টেডিয়ামে 7 জনকে বদলি করা হয়েছিল। এবার দায়িত্বে অবহেলায় স্টেডিয়ামের বর্তমান প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হলো। এই স্টেডিয়ামের দোকান বরাদ্দ বাতিল করে দ্রুত বাফুফেকে মাঠের দৃশ্যমান অংশ বুঝিয়ে দেবার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী। যাদের এই দোকান যাদেরকে চুক্তি বাতিল করা হবে তাদেরকে একটা নির্ধারিত সময় দেওয়া হবে, সেই সময়ের ভিতরে তারা এখান থেকে চলে যাবে। কমলাপুর, সিলেট, চট্টগ্রাম 3 ভেন্যু দীর্ঘদিন ধরে বাফুফেকে বুঝিয়ে দেবার কথা বলছিল সরকার, সেটা এবার বাস্তবায়নের অপেক্ষায়। যে আগামী 7 দিনও লাগবে না, 5-6 দিন কর্মদিবসের ভিতরে কাজটা হয়ে যাবে। তারপর আনুষ্ঠানিকভাবে বাফুফে চেষ্টা করবে এই স্টেডিয়ামকে আপগ্রেড করার জন্য। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। আছে নিষেধাজ্ঞা বাতিল আর অবরুদ্ধ সম্পদ ছাড়ের দাবিও। IRGCর সতর্কবার্তা, সবগুলো শর্ত পূরণ হলেই কেবল চালু হবে হরমুজ। তবে জলপথটি ঘিরে টোল বসানোর পরিকল্পনা নেই তেহরানের। কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের মূল ভূখণ্ডে যুদ্ধ বন্ধ হলেও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চলছেই। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধে তেহরানের ট্রাম্প কার্ডের জবাবে মার্কিন নৌ অবরোধ, সব মিলিয়ে এখনও অচল অবস্থায় হরমুজ। প্রণালী ঘিরে বিকল্প একটি অস্থায়ী রুট তৈরিতে চুক্তির কাছাকাছি ইরান ওমান নিশ্চিত করেছে দুই পক্ষই, কিন্তু এটি সাময়িক বন্দোবস্ত বলেও জানিয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য 6টি শর্ত বেঁধে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী চালুর সাথে ওমান ইরান আলোচনার সম্পর্ক নেই, বরং তা ইসলামিক রিপাবলিকের দেয়া শর্তের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র আমাদের শর্ত মানছে কিনা তার ভিত্তিতে হবে সিদ্ধান্ত। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত, তেহরানের মূল্যবোধের বিরুদ্ধে হুমকি বন্ধ এবং ইরান ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধের দাবিও রয়েছে তেহরানের 6 দফা শর্তাবলীতে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের কাদের জানিয়েছেন, যুদ্ধ বা আলোচনা যাই হোক না কেন এসব দাবি থেকে পিছু হটবে না তেহরান। যুক্তরাষ্ট্রকে আচরণ সংশোধনের আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি, হরমুজ প্রণালীতে টোল বসানোর পরিকল্পনা নেই বলে তাকে নিশ্চিত করেছেন ইরানি কর্মকর্তারা। জলপথটি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব ধরনের বিকল্প প্রয়োগের কথাও জানিয়েছেন ভান্স। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।